সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের যে ডিএসসিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ কি ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরের 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো অন স্ক্রিনে। তো দেখো, সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় ঠান্ডা লড়াইয়ের যুগে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট আর অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট বা সাম্যবাদী জোট তৈরি হয় এবং এই দুই জোটের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে এক স্নায়ু যুদ্ধ বা এক ঠান্ডা যুদ্ধ পরিচালিত হয়। স্টালিনের রাজত্বকালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু স্টালিন। তা সেই স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের যে সমস্ত দরিদ্র দেশগুলো রয়েছে সেখানে কমিউনিস্ট বিপ্লব ঘটিয়ে সেই সমস্ত দেশগুলিতে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন এবং সেই দেশগুলোকে একসাথে নিয়ে তৈরি করেন সোভিয়েত ইউনিয়ন। 1917 সালে রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটিয়ে লেনিন প্রতিষ্ঠা করেন প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া এবং পরবর্তীকালে স্টালিনের হাত ধরে এই রাশিয়া পরিণত হয় সোভিয়েত ইউনিয়নে এবং তিনি পূর্ব ইউরোপে নির্দিষ্ট একটি নীতি অনুসরণ করে, সেই নীতিকে বলা হয় রুশীকরণ পদ্ধতি। তার সেই রুশীকরণ পদ্ধতির ভিতর দিয়ে পূর্ব ইউরোপের দরিদ্র দেশগুলো যেমন হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, রুমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, এরকম বিভিন্ন দেশগুলোকে তিনি ছলে বলে কৌশলে সমাজতন্ত্রের আওতায় এনে তৈরি করেন সোভিয়েত ইউনিয়ন এবং যার প্রধান দেশ ছিল রাশিয়া, যার প্রধান মাথা ছিল স্টালিন, যার মূল কেন্দ্র ছিল রাশিয়ার রাজধানী মস্কো। এবং এই 9টি বা 12টি দেশ একত্রে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ একটা ইউনিয়ন তৈরি করা হয় অনেকগুলো দেশকে নিয়ে এবং এই ইউনিয়ন নিজেদের মধ্যে আর্থিক সহায়তা বা আদান প্রদানের জন্য তৈরি করে কমিকন এবং এই দেশগুলো আত্মরক্ষার জন্য তৈরি করে ওয়ারস চুক্তি। তো এইভাবে অনেকটা দিন কিন্তু চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টালিনের হাত ধরে এই সোভিয়েত ইউনিয়নের জন্ম এবং এই সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালের 26শে ডিসেম্বর। ওই দিনে পতন হয়, অর্থাৎ এই পতনের সূচনা হয়েছিল কিন্তু গর্বাচভের রাজত্বকালে। যখন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন গর্বাচভ, তার রাজত্বকালেই এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনটা শুরু হয় আর এর পতন চূড়ান্ত হয় পরবর্তী যে রাষ্ট্রপ্রধান বরিস ইয়েলৎসিন, তার রাজত্বকালে এর পতন চূড়ান্ত হয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পতনটা কেন হয়, কিভাবে হয়, তার কারণগুলো কি রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান যে কারণ রয়েছে সেটি হচ্ছে যে এর একদলীয় শাসনতন্ত্র, অর্থাৎ এখানে একটাই দল রয়েছে সোভিয়েত ইউনিয়নে, তার নাম কমিউনিস্ট পার্টি এবং এই কমিউনিস্ট পার্টির যে সমাজতান্ত্রিক আদর্শ, সেই আদর্শকে বিসর্জন দিয়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা দেশে প্রতিষ্ঠা করেন এক ব্যক্তি বা দলের একনায়কতন্ত্র। যেখানে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সর্বহারার একনায়কতন্ত্র, সেখানে তার বদলে প্রতিষ্ঠিত হচ্ছে ব্যক্তি ও দলের একনায়কতন্ত্র। এর ফলে কি হয় যে সাধারণ মানুষের সাথে একটা দূরত্ব বেড়ে যায়, কারণ দল এবং সরকার এর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। ফলে মানুষের সাথে যে যোগাযোগ বা যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কমিউনিস্ট পার্টি কোনো সম্পর্ক থাকে না। এইভাবে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্রের পরিবর্তে এই ব্যক্তি এবং দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তা করতে গিয়ে দেশে এক লাল স্বৈরাচারের রাজত্ব কায়েম করতে হয়, লাল স্বৈরাচার বা রেড বোনাপার্টিজম। এই সমস্ত কারণে সোভিয়েত ইউনিয়নের পতন কিন্তু ত্বরান্বিত হয়, সোভিয়েত ইউনিয়নের পতন আসন্ন হয়ে পড়ে। দুর্বল অর্থনীতি, অর্থাৎ এই সাম্যবাদী যে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি, সেই অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়নের যে জাতীয় আয়, সেই জাতীয় আয়ের প্রায় 30% টাকা কিন্তু ব্যয় করা হয়েছিল প্রতিরক্ষা খাতে। আমেরিকার সাথে ঠান্ডা লড়াই চলছিল, ফলে আমেরিকাকে ঠেকানোর জন্য সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজন ছিল এবং তা করতে গিয়ে জাতীয় আয়ের 30% এই সামরিক খাতে ব্যয় করতে হয়। ফলে সাধারণ মানুষের যে ভোগ্যপণ্যের জিনিসপত্র, তার দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, কারণ ভোগ্যপণ্য উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের যে জীবন ধারণের মান, সেটার নিচে নেমে যায়, অর্থাৎ জীবন ধারণের মান কিন্তু এখানে
উন্নত হয়নি। কৃষিক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস হতে থাকে। লেনিন 1922 সালে এনইপি বা নিউ ইকোনমিক পলিসি নিয়েছিলেন, যেখানে বেসরকারীকরণ করা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে বেসরকারীকরণ করা হয়েছিল। কিন্তু স্টালিন কি করেন? স্টালিন লেনিনের এই এনইপি নীতিকে বাতিল করে দেন এবং তিনি যৌথ পদ্ধতিতে যে চাষাবাদ পদ্ধতি শুরু করেন, সেখানে কৃষি উৎপাদন হ্রাস পায় এবং অদক্ষতা, অলসতা এই কৃষি অর্থনীতিকে বিধ্বস্ত করে দেয়। এছাড়া শিল্পের ক্ষেত্রে সংকট দেখা দেয়, কারণ শিল্পের ক্ষেত্রে বেসরকারীকরণ করা হয়নি। শিল্পের উপরে ছিল চূড়ান্ত কেন্দ্রীয় রাষ্ট্রীয় একাধিপত্য। এর ফলে বেসরকারি উদ্যোগে ছোটোখাটো যে সমস্ত অনুসারী শিল্প রয়েছে তা কিন্তু ডেভেলপ হয়নি। শিল্পের ক্ষেত্রে অদক্ষতা দেখা দেয়, পুঁজি বা অর্থের অপচয় ঘটে এবং শিল্পক্ষেত্রে এক বিরাট সংকটের সৃষ্টি হয়। এছাড়া আমরা দেখব যে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, সোভিয়েত ইউনিয়নের সাধারণ মানুষের যে সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, তার উপরেও কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। অর্থাৎ কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, ঐতিহাসিক যারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে যারা সমালোচনা করেন, সেই সমালোচনা করার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। প্যাস্টারনিকের মতো সাহিত্যিক বা এখানে শাখারভের মতো বৈজ্ঞানিক তারা সরকারের সমালোচনা করেছিলেন, পার্টির সমালোচনা করেছিলেন, ফলে তাদেরকে কিন্তু দেশ ছাড়তে হয়। এই সমস্ত ঘটনা অনুঘটকের কাজ করেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পিছনে। এছাড়া আরও অনেক কারণ রয়েছে, একাধিক কারণ রয়েছে, যেমন রাষ্ট্রীয় কাঠামোয় ত্রুটি। যে সোভিয়েত ইউনিয়নটা তৈরি হয়েছিল জারতন্ত্রের পতনের পর, তার উপরে সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা হয়, কিন্তু সেই সমাজতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোটা ছিল অনেকটা জারতন্ত্রের মতো। এখানে যে আমলারা ছিল তারা ইচ্ছা মতো তারা এক একটা অর্ডার দিতেন, ইচ্ছা মতো তারা কাজকর্ম করতেন, অহেতুক কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে তারা দেখতেন। ফলে তাদের এই শাসন ব্যবস্থায় ঔদাসীন্য, ইচ্ছা মতো স্বৈরাচারীভাবে তাদের নীতি নির্ধারণ, এই সমস্ত দিক কিন্তু রাষ্ট্রীয় যে কাঠামো তাকে দুর্বল করে দেয়, রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলে, যা সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে। সব থেকে ইম্পর্টেন্ট যে কারণ সেটি হচ্ছে গর্বাচভের দায়িত্ব। দেখো, আলাদা করে 20 নম্বরের একটি প্রশ্ন হয় যে সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচভের কতটা দায়িত্ব। কারণ গর্বাচভের রাজত্বকালেই বা তিনি রাষ্ট্রপতি থাকাকালীনই কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের পতন সেটা শুরু হয়। পরবর্তী রাষ্ট্রপ্রধান ইয়েলসিনের রাজত্বকালে এই পতন সম্পূর্ণ হয় 1991 26 ডিসেম্বর। 1988 সাল থেকেই এই পতনের সূত্রপাত হয়, যখন গর্বাচভ ছিলেন দায়িত্বে। গর্বাচভ তার পূর্বের যে রাষ্ট্রপ্রধান স্টালিন, তিনি যে কঠোরভাবে তার স্টালিনীকরণ করেছিলেন, রুশীকরণ করেছিলেন সোভিয়েত ইউনিয়নকে, সেই নীতি থেকে গর্বাচভ বেরিয়ে আসেন। গর্বাচভ লক্ষ্য করে দেখেন যে আমেরিকার সাথে অহেতুক ঠান্ডা লড়াই চালিয়ে সোভিয়েত রাশিয়ার কোনো লাভ হচ্ছে না, বা এই রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে সোভিয়েত ইউনিয়নভুক্ত করে রাশিয়ার আখেরে কোনো লাভ হচ্ছে না, বরং অর্থনীতি ভেঙে পড়ছে, সাধারণ মানুষের মান নেমে যাচ্ছে, জীবন ধারণের মান। এই কারণে তিনি ঠান্ডা লড়াই থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চাইছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি দুটি নীতি গ্রহণ করেন। এক ছিল গ্লাস নস্ত, অর্থাৎ মুক্ত মন। এখন থেকে রাশিয়ার প্রতিটা মানুষ তাদের যে বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল, সেই বাক স্বাধীনতা তাদেরকে দেওয়া হলো। অর্থাৎ মুক্ত মনে তাদের মনের কথা তারা প্রকাশ করতে পারবে। এই ঘোষণার পর সোভিয়েত ইউনিয়নে একটা ব্যাপক পরিবর্তনের ঝড় ওঠে। বিভিন্ন অঙ্গরাজ্যগুলি থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হতে থাকে, মানুষ ধ্বনি তোলে এই সোভিয়েত ইউনিয়নের পতনের। গর্বাচভ আরেকটি নীতি নিয়েছিলেন যার নাম পেরেস্ত্রোইকা। এই গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা দিয়েও কিন্তু 20 নম্বরের প্রশ্ন আসে, আবার গ্লাসনস্ত পেরেস্ত্রোইকার টিকাতেও আসে। পেরেস্ত্রোইকার কথার মানে হচ্ছে পুনর্গঠন, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন। এতদিন অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল, অর্থনীতি কঠোরভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করত, সেই জায়গা থেকে অর্থনীতিকে পুনর্গঠন করা হবে, যার নাম পেরেস্ত্রোইকা। অর্থাৎ স্বাধীনভাবে অর্থনীতির একটা বেসরকারীকরণের কথা এখানে তিনি বলছেন। তাই এই দুটি নীতির ফলে
সোভিয়েত ইউনিয়নভুক্ত 12টি অঙ্গরাজ্যের মধ্যে পরিবর্তনের ঝড় ওঠে। গর্বাচভ এখানেই থেমে থাকেননি, গর্বাচভ এরপরে গণভোটের আয়োজন করেন। সেই গণভোটের রায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যায়। একাধিক অঙ্গরাজ্য তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে এবং নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে। এছাড়া এই সময় 1988-র পর থেকে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট পার্টি, সেই পার্টির মধ্যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে ফুটে ওঠে এবং এই পার্টির মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে যায় পার্টির সদস্যরা। এক দল থাকে তারা পরিবর্তনপন্থী, তারা উদারপন্থী, যেমন এখানে গর্বাচভের কথা বলা যায়, বরিস ইয়েলসিনের কথা বলা যায়। আর অন্যদিকে লিগাচেভ বলে একজন নেতা ছিলেন, তার নেতৃত্বে কট্টরপন্থীরা তারা একদল হয়ে যায়। তারা চায়নি কখনো সোভিয়েত ইউনিয়নের পতন হোক, তারা ছিলেন স্টালিনপন্থী। তো এইভাবে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মধ্যে দুটি দলের বা গোষ্ঠীর উদ্ভব হয় এবং এই দুই গোষ্ঠীর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের নিরসন করতে পারেননি গর্বাচভ। এটা তার দায়িত্বের মধ্যে ছিল, কিন্তু তিনি ব্যর্থ হন, যা পতনকে কিন্তু সুনিশ্চিত করেছিল সোভিয়েত ইউনিয়নের। এই জন্য পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই দায়ী ছিল সোভিয়েত ইউনিয়নের পতনে। এরপর গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট পার্টি, সেই পার্টির সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন এবং ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে 1991-এর 26শে ডিসেম্বর। তো এইভাবে সম্পন্ন হয় সোভিয়েত ইউনিয়নের পতন। তো সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণগুলোকে এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। যেমন এখানে একদলীয় কর্তৃত্ববাদী শাসন, দুর্বল অর্থনীতি, শিল্পক্ষেত্রে সংকট, রাষ্ট্রীয় কাঠামোয় ত্রুটি, এখানে সোভিয়েত কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, দুর্বল বিদেশ নীতি, গর্বাচভের দায়িত্ব কতখানি, সেই সমস্ত বিষয়গুলো এখানে পয়েন্ট আকারে আলোচনা করতে হবে, তাহলে এই 20 নম্বরের নোটটা কমপ্লিট হবে। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ 20 নম্বরের এই অ্যান্সার আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6M হিস্ট্রি DSCC 14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস 20 নম্বরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণগুলি আলোচনা করো। উত্তর যেভাবে লিখবে, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ও শেষ পর্যন্ত তার বিলুপ্তি আজও ঐতিহাসিকদের আলোচনার বিষয়। বলশেবিক বিপ্লবের 1917 খ্রিস্টাব্দের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্বে প্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল তা প্রায় 75 বছরের মধ্যেই বিলুপ্ত হয় 26শে ডিসেম্বর 1991। সোভিয়েত ইউনিয়নের ভাঙন শুরু হয় গর্বাচভের আমলে, আর এই ভাঙন সম্পূর্ণ হয় বরিস ইয়েলসিন রাষ্ট্রপতি থাকাকালে। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন অনেকাংশে দায়ী ছিল। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠায় তৎপর হয়। সর্বহারার একনায়কত্বের বদলে প্রতিষ্ঠিত হয় ব্যক্তি ও দলের একনায়কত্ব। ফলে দল ও সরকারের মধ্যে কোনো পার্থক্য না থাকায় শাসন ব্যবস্থায় জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলন ছিল না। এইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সোভিয়েতে যে লাল স্বৈরাচার বা রেড বোনাপার্টিজম প্রতিষ্ঠিত হয় তা সোভিয়েতের পতনকে নিশ্চিত করে দেয়। প্যারা করে, কট্টর সাম্যবাদী শাসনাধীনে সমাজতান্ত্রিক অর্থনীতির বেহাল অবস্থা সোভিয়েত অস্তিত্বকে বিপন্ন করে তোলে। সোভিয়েত ইউনিয়নে গড় জাতীয় আয়ের 30%ই ব্যয় হতো সামরিক বিভাগে। পুঁজির অভাবে ভোগ্যপণ্য ও শিল্প উৎপাদন মার খায়, যার পরিণামে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ব্যাহত হয়। কৃষি ও শিল্পে অবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ফলে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার না হওয়ায় জনগণের মাথাপিছু আয় কমে যায়। লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বা NEP নিউ ইকোনমিক পলিসি বাতিল করে স্টালিন কৃষি কাজে যে বাধ্যতামূলক যৌথ চাষ ব্যবস্থার প্রচলন করেন, তাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের দুর্দশাও চরমে পৌঁছায়। প্যারা করে, সোভিয়েত ইউনিয়নে পরিকল্পিত অর্থনীতির বিকেন্দ্রীকরণ না হওয়ায় কৃষির মতো শিল্পক্ষেত্রেও সংকট দেখা দেয়। শিল্পক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের ফলে সম্পদের অপচয়, অদক্ষতা ইত্যাদি উৎপাদন ক্ষেত্রে এক গভীর সংকট তৈরি করে। শিল্পজাত পণ্য সামগ্রীর অভাব সাধারণ মানুষকে অস্থির ও অসহায় করে তুলেছিল। প্যারা করে, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম একটি কারণ ছিল। কবি, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এমনকি বিজ্ঞানীরাও চিন্তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়।
প্যাস্টারনিক, সোলঝেনিৎসিনের মতো সাহিত্যিক, শাখারভের মতো বিজ্ঞানী প্রমুখ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সমালোচনা করেছিলেন বলে তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল। সরকারের এই ভূমিকা সোভিয়েতের পতনে অনুঘটকের কাজ করেছিল বলা চলে। প্যারা করে রাষ্ট্রের অর্থনীতির উপর পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ সোভিয়েত ইউনিয়নের সর্বনাশী ডেকে এনেছিল। প্রশাসনের সর্বক্ষেত্রে চূড়ান্ত কেন্দ্রীকরণের ফলে অলসতা, পরিশ্রম বিমুখতা, দায়িত্ব জ্ঞানহীনতা দেশকে সর্বনাশের পথেই টেনে নিয়ে যায়। অপরিণামদর্শী আমলাদের খেয়াল খুশিমতো আদেশ নির্দেশে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হতো। প্যারা করে সোভিয়েত ইউনিয়নের কাঠামোগত কিছু ত্রুটির জন্য বিভিন্ন জাতির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা নানা সময়ে নানাভাবে দমিত হয়ে এসেছে। আসলে রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটিয়ে বলশেভিক তন্ত্রের প্রতিষ্ঠা ঘটলেও পূর্বতন জার সাম্রাজ্যের কাঠামোই অনেকটা বজায় ছিল। স্টালিনের আমল পর্যন্ত সোভিয়েত সাম্রাজ্য সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত থাকে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকীকরণের ও উদারীকরণের প্রচেষ্টা না থাকায় সোভিয়েত ইউনিয়নের পুরাতন কাঠামো ভেঙে অঙ্গরাষ্ট্রগুলি একে একে বেরিয়ে আসে। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়নের এই অবলুপ্তির নেপথ্যে নানা কারণ কাজ করেছে। সোভিয়েত রাষ্ট্রপ্রধান হওয়ার পর গর্বাচভ আগেকার অনুসৃত নীতির পরিবর্তন করতে সচেষ্ট হন। সামরিক ব্যয়ভার হ্রাসের পাশাপাশি তিনি গণতান্ত্রিক ও মানবিক ভিত্তির উপর কমিউনিস্ট শাসনকে প্রতিষ্ঠা করতে চাইলেন। সাম্যবাদী মতাদর্শের অনড় বন্ধন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি যুগোপযোগী সংস্কারের উপর জোর দিলেন। কিন্তু গর্বাচভের উদারীকরণ কর্মসূচি পুরাতন সোভিয়েত রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সোভিয়েতের পতন ত্বরান্বিত হয়। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়নের পতনে অনুঘটক হিসেবে কাজ করেছিল গর্বাচভ প্রবর্তিত নতুন নীতি গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা। তিনি সোভিয়েত কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভায় তার এই নতুন নীতি পেশ করে রুশ সমাজতন্ত্রকে এক মানবিক মুখের অধিকারী করে তুলতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি গ্লাসনস্ত মুক্ত চিন্তা এবং পেরেস্ত্রোইকা পুনর্গঠন, এই দুই নীতির মাধ্যমে সোভিয়েত রাশিয়ায় একদলীয় কমিউনিস্ট শাসনের পরিবর্তে আইনের শাসন, রুল অফ ল চালু করতে চেয়েছিলেন। গ্লাসনস্ত পেরেস্ত্রোইকা প্রবর্তন ঘটিয়ে গর্বাচভ রুশবাসীকে এক উন্নততর সমাজতান্ত্রিক ব্যবস্থা উপহার দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন ও বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থেকে যাওয়ায় সোভিয়েত জনগণ আশাভঙ্গ হন, যার পরিণামে সোভিয়েত পতন ত্বরান্বিত হয়। গর্বাচভ রাষ্ট্রযন্ত্রের উপর পার্টি নিরঙ্কুশ নিয়ন্ত্রণকে আলগা করে দিলে সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে পরিবর্তনের ঝড় বইতে শুরু করে। পরিণতি হিসাবে 1988 থেকে সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিরোধী মেরুতে বিভক্ত হয়ে পড়ে। 1989 খ্রিস্টাব্দের মার্চের নির্বাচনে প্রভাবশালী বেশ কিছু কমিউনিস্ট নেতা ধরাশায়ী হন। সোভিয়েত সাম্যবাদী দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি থেকে বিতাড়িত হয়ে বরিস ইয়েলসিন গঠন করে গণতান্ত্রিক মঞ্চ। অপরদিকে সংস্কার বিমুখ দুই নেতা ইগর লিগাচেভ ও ভিআই ভেরতনিকভ গড়ে তোলেন রক্ষণশীল গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যবর্তী স্থানে অসহায় গর্বাচভ কোনো রকম সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ হন। ফলে সোভিয়েত ইউনিয়নে পার্টি ও রাষ্ট্রের সংহতি এক চরম সংকটের মুখে এসে দাঁড়ায়। সোভিয়েত কমিউনিস্ট দলের ভেতরকার দ্বন্দ্ব ক্রমশ দলকে দুর্বল করে তোলে। 1988 খ্রিস্টাব্দ থেকেই সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিপরীত মেরুতে ভাগ হয়ে যায়। বরিস ইয়েলসিন, আলেকজান্ডার ইয়াকোভলেভ, এডওয়ার্ড সেভারনাদজে প্রমুখ 28তম পার্টি সম্মেলনে 1990 জুলাই কমিউনিস্ট দলকে সোশ্যাল ডেমোক্রেটিক দলে রূপান্তরের প্রস্তাব রাখেন। অপরদিকে ইগার লিগাচেভ, ভিআই ভরতনিকভের প্রমুখের প্রচেষ্টায় এক রক্ষণশীল গোষ্ঠীর উদ্ভব ঘটে। দলীয় কোন্দলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ঐক্য ও শৃঙ্খলা ভেঙে পড়ে। সেই সুযোগে বিভিন্ন অঙ্গরাষ্ট্র সোভিয়েত রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন করে তোলে। প্যারা করে সোভিয়েত রাষ্ট্রপ্রধান রূপে গর্বাচভ গৃহীত বিদেশ নীতি সোভিয়েত ভাঙনকে ত্বরান্বিত করে। গর্বাচভ পূর্ব ইউরোপের দেশগুলি থেকে 5 লক্ষ সোভিয়েত সেনা সরিয়ে নেন। এর ফলে ওইসব দেশে কমিউনিস্ট বিরোধী বিদ্রোহ আরও তীব্র রূপ নেয়। জার্মানি ঐক্যবদ্ধ হতে চাইলে তিনি তাতে কোনো বাধা দেননি। তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বিদেশ নীতির এই ব্যর্থতা সোভিয়েতের পতনের পথ প্রস্তুত করে। প্যারা করে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের বিভিন্ন কমিউনিস্ট রাষ্ট্রের স্বাতন্ত্র আদর্শগত স্বাধীনতা স্বীকার করে নেয়। এদিকে কমিউনিস্ট নিয়ন্ত্রণবাদ বিরোধী
মতবাদে বিশ্বাসী বরিস ইয়েলসিন রাশিয়ার সার্বিক বিকাশের জন্য পশ্চিমী উদারনীতি ও বাজার অর্থনীতির প্রয়োজনীয়তার কথা ঘোষণা করলে অন্যান্য সোভিয়েত অঙ্গরাষ্ট্রগুলির স্বাতন্ত্র্যবাদী ও উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি উৎসাহিত হয় এবং ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে জর্জিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া প্রভৃতি অঙ্গরাজ্য স্বাধীনতা ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে সচেষ্ট হয়। এতে সোভিয়েত রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন ত্বরান্বিত হয়। প্যারা করে সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সোভিয়েত অঙ্গরাজ্যগুলিতে গণভোটের আয়োজন করা হয় 1991 17 মার্চ। এই গণভোটে অংশ নেয় 9টি অঙ্গরাজ্য, 3টি অঙ্গরাজ্য গণভোটে অংশ নেয়নি। এই নির্বাচনে সোভিয়েত ইউনিয়নের পতনকে আরও ত্বরান্বিত করে অঙ্গরাজ্য রাশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ইয়েলসিন রাশিয়াতে কমিউনিস্ট দলের সকল শাখা সংগঠনগুলি বন্ধ করে দেন। রাশিয়ার নৈরাজ্যময় পরিস্থিতির মধ্যে ইয়েলসিনই হয়ে ওঠেন সোভিয়েতের একমাত্র ভাগ্যনিয়ন্তা। অবশেষে গর্বাচভ সোভিয়েত সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলে সোভিয়েত ইউনিয়নের কাঠামো ভেঙে দেওয়া হয়। 12টি সোভিয়েত অঙ্গরাজ্য মিলে গঠিত হয় স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ বা CIS। প্যারা করে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পিছনে উল্লিখিত কারণগুলি ছাড়াও কিছু তত্ত্বগত দিকের কথা কেউ কেউ স্মরণ করেছেন। তারা বলেছেন, কমিউনিস্ট নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা জাগরণের কোনো চেষ্টা করেননি। এছাড়াও গর্বাচভের বাজার অর্থনীতির উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে গণতন্ত্রের অভাব ও সর্বক্ষেত্রেই কেন্দ্রের নিয়ন্ত্রণ ইত্যাদি সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য কম দায়ী নয়। প্যারা করে শেষ প্যারা, বরিস ইয়েলসিনের নেতৃত্বে বিরোধী গোষ্ঠীর সক্রিয় বিরোধিতার কাছে হার মেনে অবশেষে গর্বাচভ সোভিয়েত কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দেন 1991 24 আগস্ট। অবশেষে একটি একটি করে সবকটি অঙ্গরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় বিলুপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের। তো এই ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও।